তবে সেই জায়গায় তৃণমূলের একটা প্ল্যান বি, যে আমরা দখলদারি করে লুটতরাজ করে যদি ভোটে জিততে না পারি তাহলে পশ্চিমবঙ্গকে যারা পশ্চিম বাংলাদেশ বানিয়ে একটা ধর্মান্ধ মৌলবাদকে রাজ্যে নিয়ে আসছে, সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে তাদের থেকে জিতবে তৃণমূলের বি টিম। তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী, উনি উপমুখ্যমন্ত্রী। মরছে মুসলমান, মারছে মুসলমান, পরিস্থিতি তো এটাই। সংখ্যালঘু গ্রামগুলোতে আগুন জ্বলছে, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। আমরা দলের পক্ষ থেকে বলছি, যদি সম্পূর্ণ এসআইআর না হয় তাহলে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে, হিয়ারিং কে একদম শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রীরা যেভাবে এই প্রসেসকে বাধা দিচ্ছেন, যেভাবে তারা যে কোনো মূল্যে হিয়ারিং বন্ধ করবার চেষ্টা করছেন তাদের জালিয়াতিকে ঢেকে রাখার জন্য, তাহলে সেটা যদি নির্বাচন কমিশন শেষ করতে না পারে, আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেব পশ্চিমবঙ্গে, তাহলে নির্বাচন হবে না। এরপরে যদি নির্দিষ্ট তারিখে নির্বাচন না হয় তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। আজকে হুমায়ুন কবির বলেছেন পশ্চিমবঙ্গ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদিকে মুসলমান একদিকে হিন্দু। আমি মোল্লাদের নেতা, আমি মুসলমান ভোট পাবো, আমি মোল্লাদের নেতা, আমি মুসলিম ভোট পাবো। হ্যাঁ, হিসাব ঠিকই বলছেন তো। তৃণমূলের বি টিম, তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী, উনি উপমুখ্যমন্ত্রী। কারণ সংখ্যালঘুরাও তো এখন তৃণমূলের বিরুদ্ধে। সংখ্যালঘুরা বকটুয়ে জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছে মহিলা শিশুদের। মরছে মুসলমান, মারছে মুসলমান, পরিস্থিতি তো এটাই। সংখ্যালঘু গ্রামগুলোতে আগুন জ্বলছে, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এবং প্রত্যেক ক্ষেত্রেই মৃতের পরিবার বলছে যে হত্যা অন্য কেউ করেনি, যারা করেছে তারা তৃণমূল কংগ্রেসের। তবে সেই জায়গায় তৃণমূলের একটা প্ল্যান বি, যে আমরা দখলদারি করে লুটতরাজ করে যদি ভোটে জিততে না পারি তাহলে পশ্চিমবঙ্গকে যারা পশ্চিম বাংলাদেশ বানিয়ে একটা ধর্মান্ধ মৌলবাদকে রাজ্যে নিয়ে আসছে, সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে তাদের থেকে জিতবে, তারপরে সরকার হবে। এই সমস্ত নাটক, দুর্বল চিত্রনাট্য, এগুলো মানুষ বোঝে। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, হুমায়ুন তৃণমূলের বি টিম। এটা পোলারাইজেশনের জন্য, সংখ্যালঘু ভোট ব্যাংকে কনসলিডেট করে নিজেরই আরেকটা তৈরি করা বাক্সে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে এইগুলো প্রচেষ্টা চলেছে। এ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথাও নেই, আর সময় নষ্ট করতে চাই না। অসিত মজুমদার আজকে এবং তিনি এসআইআর এর যে হিয়ারিং পর্ব সেটা আটকালেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে, ভার্চুয়াল বৈঠক হয়েছে। তারপর অসিত মজুমদার হোক বা ভাটপাড়ার কাউন্সিলর, একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে এবং তারা বলছেন তাদের দলের বিএলএ টুকে যদি ওখানে অ্যালাউ না করা হয় হিয়ারিং প্রসেস তারা হতে দেবে। একটু জুড়ে দেবো, আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গিয়েছিলেন এই অসিত মজুমদার। সরকারি কাজে বাধা না। তৃণমূল কংগ্রেস কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। একমাত্র প্রথমে, আমি জানি না এখন বলছেন কিনা, সৌগত রায় এই এসআইআর কে স্বাগত জানিয়েছেন। তারপরে সংবিধানের শপথ নেওয়া একজন প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করে চলেছে তা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, বিহারে এসআইআর প্রক্রিয়া চলেছে। সেখানকার মূল বিরোধী দল আরজেডি তারা সাধ্যমতো অংশগ্রহণ করেছে। সেখানে সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে। তৃণমূল সব জায়গায় প্রচারে চলে যায়, কিন্তু ওখানে যায়নি, হাওয়া বুঝতে পেরেছে। এখানেও বুঝতে পেরেছে যে সময় আসন্ন। অভিষেক ব্যানার্জি বলছেন যে পরিযায়ী শ্রমিক তাদেরকে ডেকে পাঠানো হবে কেন? যদি ডেকে পাঠায় তাহলে ফ্লাইটের যাতায়াতের টাকা পয়সা কমিশনকে দিতে হবে। ওগুলো আমরা উত্তর দেবো না, আমাদের কোনো প্রয়োজনই নেই এ সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার। তবে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের কথা বলার অধিকার আছে, যে যার মত প্রকাশ করতে পারেন।
যদি কিছু বলার থাকে সেটা নির্বাচন কমিশনকে গিয়ে বলুন, আর না হলে সুপ্রিম কোর্টে যান। কিন্তু কোনো জায়গায় কি মনে হচ্ছে যে গতকালের যে বৈঠক, ভার্চুয়াল বৈঠক, এবং ভার্চুয়াল বৈঠকটা হওয়ার পর আজকে সকাল থেকে দিকে তৃণমূলের রাজনীতি তো দখলদারি রাজনীতি। মানে এটা অফিশিয়াল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কি হয়, বোমায় একজনের পা উড়ে গেল, একজন প্রান্তিক মানুষ, রাজ্য নির্বাচন কমিশনার বললেন যে একটা সামান্য চকলেট বাজির মতো কিছু একটা ফেটেছিল। রাজ্যে আমাদের কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিতকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হয়ে গেল, ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়ে গেল। উনি বললেন ভোট পর্ব শান্তিপূর্ণ, ওখানে কোনো ঘটনাই ঘটে, সমস্ত ক্যামেরায় ময়দা লাগিয়ে আটা লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা তো আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেস এভাবেও আগামী বিধানসভা নির্বাচনটা করতে চাইছে, যেটা সেটা করতে পারবে না। শুনানি নিয়ে কি কোথাও কমিশনের প্রস্তুতিতে ঘাটতি আছে? মানে এই বয়স্ক মানুষরা তারা ভোট গ্রহণ কেন্দ্রে আসছেন, হয়রানির শিকার হচ্ছে। দেখুন, কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি থাকে, ভুলভ্রান্তি থাকে, মানুষের অসুবিধার কারণ হয়, তো সেটা দেখার জন্য নির্বাচন কমিশন আছে। আমরা তো নির্বাচন কমিশনকে পরিচালনা করছি না রাজ্যের তৃণমূল কংগ্রেসের মতো, যে একজন নির্বাচন কমিশন আপাত নিরপেক্ষ একটি সিদ্ধান্ত নেবার পরে গভীর রাতে তার বাড়িতে মন্ত্রীরা পর্যন্ত পৌঁছে গিয়ে তাকে একটু শারীরিকভাবে অনুরাগের ছোঁয়া দিয়ে এলেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকে যে আচরণ করেছে সেটা মানুষের কাছে স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের দল আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তাড়াতাড়ি শেষ করো। দল আজ নির্বাচন কমিশনে গিয়ে বলছেন বিএলএ 2 দের হিয়ারিং এ থাকতে দিতে হবে, সকল দলের বিএলএ 2 তে থাকতে দিতে হবে, এবং মৌখিক নির্দেশ নয় লিখিত নির্দেশ চাইছেন তারা। সেটা নির্বাচন কমিশন বুঝবে। আমরাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি, তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ায় করবে না বলে তারপরে সেখানে অংশগ্রহণ করেছে এবং তারা অতি সক্রিয় আছেন। তো স্বাভাবিকভাবেই তারা নির্বাচন কমিশনের কাছে যাবে, নির্বাচন কমিশন তার উত্তর দেবে, কিন্তু আমাদের কিছু বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি মেট্রোর কাজ এবং তার সেই সংক্রান্ত সমস্ত টাকা রেখে এসেছিলেন, কিন্তু 2 বছর ধরে, 2 বছরের মধ্যে তিনি থাকলে করে দিতে পারতেন যদি এখন রেলমন্ত্রী থাকতেন, কিন্তু বিজেপি ইচ্ছা করে অসভ্যতা করে ঝুলিয়ে রেখেছে। জানুয়ারি মাসে মহাকাল মন্দিরের তিনি শিলান্যাস করবেন, 1। 2, তিনি বলছেন যে তিনি সহ্য করছেন, কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে। তিনি ধৈর্য ধরে রয়েছেন, কিন্তু সহ্যেরও একটা সীমা। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো আমাদের রেলের ব্যবস্থাটাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, তার দলের থেকে যিনি হয়েছিলেন তিনিই বলেছেন। অপারেটিং রেশিও কি ছিল সেটা মানুষের জানা। এত বেশি শিলান্যাস করেছিলেন যে দেখে মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। 43টা রেলের প্রজেক্ট শুধু জমিজটের কারণে আটকে আছে। আজকে সেক্টর 5 থেকে সোজা মানুষ হাওড়া পর্যন্ত পৌঁছে যাবে, সামান্য কিছু মিটারের কাজ বাকি চিংড়িহাটার কাছে, তার জন্য আজকে সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না, সেটা পর্যন্ত মেটানোর কোনো ব্যবস্থা করেনি। মেট্রোর সমস্ত পরিকল্পনার কৃতিত্ব তিনি নিয়েছেন, যা যা এখন উদ্বোধন হচ্ছে সমস্ত পরিকল্পনা। উনি হাওড়া ব্রিজেরও পরিকল্পনাও না, উনিই তৈরি করেছেন দাঁড়িয়ে থেকে। বলেছেন যে এসআইআর পর্ব চলাকালীন তৃণমূল কর্মীরা যেমন পাশে ছিল, শুনানি পর্বে ক্যাম্প করে করে প্রত্যেককে থাকতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে কে তাদের পাশে আছে। মানুষ তো বুঝেছে কে তাদের পাশে আছে। মানুষ নিজেদের জীবন যৌবন দিয়ে, শরীর দিয়ে, মন দিয়ে এই সরকারটাকে স্পর্শ করেছে গত 14 বছর যাবত। মানুষের যে পাশে তারা আছে সেটা বুঝতে পেরেছে। কিভাবে অসহায় মানুষ, মানে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে না, যাদের বেকারত্ব ঘোচার আর কোনো সম্ভাবনা নেই কিন্তু কিছু টাকা জোগাড় করতে পারে, তাদের উপরেও সরকার নজর দিয়েছে। মেধাকে প্রতারিত করে তাদের কাছে 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে। আর কত থাকবে পাশে? তৃণমূল কংগ্রেসের একটাই আদর্শ, মানবতা। আমি ধৈর্য রাখছি, আমি সহ্য করছি, কিন্তু বিজেপি যা শুরু করেছে আমারও সহ্যের একটা লিমিট রয়েছে। এনাফ ইজ এনাফ। মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে, ধৈর্যের সীমা আছে।
এরপরে হয়তো কোনোদিন সংবিধানের ভাষায় কথা বলবে। মুর্শিদাবাদের এই যে শিলান্যাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচুর মন্দির কি কি করেছে সরকার, তার খতিয়ান দিচ্ছেন, সংস্কার, মানে কোথাও কি হিন্দুত্বের আবেগকে তুলে ধরার চেষ্টা করছেন? কোনো আবেগকে তুলে কোনো লাভ হবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি, সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের ওপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না। স্বাভাবিক ব্যাপার তো। তারা পোস্টার মারছে, আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে সরস্বতী পুজোর দিন যে মূর্তি পুজো বন্ধ করো, হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে খুন করলো শুধুমাত্র তারা দেবী প্রতিমা তৈরি করে এই কারণে।